আসসালামু আলাইকুম। বর্তমানে ফুটবল ফ্যানদের মধ্যে সবচেয়ে আলোচিত যে প্রশ্নটি সেটি হলো আর্জেন্টিনা যেভাবে বিগত ৩-৪ বছর ধরে সফলতা পাচ্ছেন তার বিপরীতে ব্রাজিল কেন এত বেশি ব্যর্থ হচ্ছেন সেটি নিয়েই আলোচনা করার চেষ্টা করব। দেখুন, আর্জেন্টিনার যে সাফল্যটি সেটি আসলে বিগত ৩-৪ বছর ধরে আসছে ব্যাপারটি এমন নয়। আর্জেন্টিনার যে সাফল্যটি সেটি কিন্তু ধারাবাহিক, যেটি বিগত ১০ বছর ধরে আসছে। আপনি যদি দেখেন ২০১৪, ২০১৫, ২০১৬ তিনটি মেজর টুর্নামেন্টে আর্জেন্টিনা ফাইনাল খেলেছেন। শুধুমাত্র ফাইনাল ম্যাচটি জিততে পারেননি বলেই ট্রফিটি অধরা তাদের সেখানে রয়ে গিয়েছিল। সেক্ষেত্রে মেসি, ডিমারিয়া, ওটাম্যান্ডি যে তিনজন সিনিয়র প্লেয়ার আর্জেন্টিনা টিম ক্যারি করেছেন, তিনজনেরই কিন্তু পূর্ববর্তী ফাইনাল খেলার অভিজ্ঞতা আছে। তারা সবগুলো ম্যাচ সেখানে জিতেছেন শুধুমাত্র একটি ম্যাচ ছাড়া। আর্জেন্টাইন কোচ স্কলানি যেটি করেছেন সেটি হচ্ছে তিনি আর্জেন্টাইন প্লেয়ারদেরকে এবং আর্জেন্টিনা টিমকে শিখিয়েছেন যে কিভাবে ফাইনাল ম্যাচটি জিততে হয়। আপনি যদি ক্রিকেটে ভারতকে দেখেন, ভারতও কিন্তু ট্রফি অধরা ছিল, কারণ তারা অনেকগুলো ফাইনাল খেলেছে, তারা শুধুমাত্র ফাইনালে গিয়ে হেরেছে। ঠিক একই অবস্থা হয়েছিল আর্জেন্টিনার। অন্যদিকে আপনি যদি ব্রাজিলকে দেখেন, ২০১৪ পরবর্তী সময়ে ব্রাজিলের পারফরমেন্স সবসময় নিম্নমুখী ছিল এবং মাঝখানে তারা যদিও একটি ২০১৯ সালে কোপা আমেরিকা জিতেছে, সেটি সম্পূর্ণ ছিল তিতের কৃতিত্ব। কেন আর্জেন্টিনা এত বেশি সফল তার একমাত্র কারণ হচ্ছে আর্জেন্টিনার ফিক্স কোচিং প্যানেল। ২০১৮ বিশ্বকাপে আর্জেন্টিনা যখন ব্যর্থ হয়েছিল, সাম্পাওলিকে স্যাক করার পর অপরিচিত এক মুখ লিওনেল স্কলানিকে কোচের দায়িত্ব দিয়েছিলেন আর্জেন্টাইন ফুটবল বোর্ড। আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন স্কলানিকে কোচের দায়িত্ব দিয়েছিলেন কারণ স্কলানি তার প্ল্যান এবং তার পরিকল্পনা সম্পূর্ণ বোর্ডের সামনে এবং মেসির সামনে তুলে ধরেছেন। তিনি কোন প্ল্যানে এগিয়ে গেলে দল সাফল্য পাবে তার যুক্তিগুলো তিনি যথাযথ উপস্থাপন করেছেন, যার কারণে বোর্ড এবং মেসি তার উপর সম্পূর্ণ বিশ্বাস রেখেছেন এবং স্কলানি সে বিশ্বাসের প্রতিদান দিয়েছেন। অন্যদিকে আপনি যদি ব্রাজিলকে দেখেন, ব্রাজিল বিগত ৮ বছরে ৫বার কোচ পরিবর্তন করেছে, যেখানে ২ বছরের বেশি কোনো কোচই সময় পায়নি। ২০১৯ সালে ব্রাজিলকে কোপা আমেরিকা জেতানোর পরও যখন তিনি বিশ্বকাপে ব্যর্থ হয়েছেন, তাকে আর সময় দেওয়া প্রয়োজন মনে করেনি ব্রাজিল ফুটবল ফেডারেশন। সেদিক থেকে ব্রাজিল ডোরিবাল জুনিয়রকে কোচ করেছেন, যে ডোরিবাল জুনিয়র বিগত ১০ বছরে ১৩ বার চাকরি হারিয়েছেন তার ক্লাবগুলো থেকে। তিনি যে ক্লাবকেই ম্যানেজ করেছেন, এক সিজনের বেশি তিনি কোনো ক্লাবে টিকতে পারেননি। তার একমাত্র কারণ হলো তার ম্যানেজমেন্টে যথেষ্ট সমস্যা আছে। আপনি যদি এবার ব্রাজিলের কোপা আমেরিকা স্কোয়াড দেখেন, সেখানে রিচার্লিসন, ক্যাসেমিরোর মতো সিনিয়র প্লেয়ারদেরকে তিনি বাদ দিয়েছেন, গাব্রিয়েল হেসুসকে বাদ দিয়েছেন। তিনি ক্লাবের নাম দেখে প্লেয়ার সিলেক্ট করেছেন। কয়েকদিন আগে উরুগুয়ের কোচ মার্সেলো ভিয়েলসা বলেছেন যে একটি সময় ছিল, ব্রাজিল দলের ব্যর্থতার কারণ হিসেবে তিনি জানিয়েছেন যে একটি সময় ছিল যখন রোনালদো নাজারিও, কাফু, রবার্তো কার্লোস এরা সবাই ব্রাজিলের ক্লাব সান্তোসে খেলতেন এবং সেখান থেকে কমপক্ষে ২টি কোপা লিবার্তাদোস শিরোপা জিতে তারপরে তারা, এমন নয় যে তারা ইউরোপে যাননি, তারপরে তারা ইউরোপে পাড়ি জমিয়েছেন। অন্যদিকে এখন যদি আপনি ব্রাজিলের প্লেয়ারদেরকে দেখেন, যেমন আজকে একটি নিউজ দেখলাম, স্যাভিওকে সাইন করিয়ে নিয়েছেন ম্যানচেস্টার সিটি। মাত্র ১৬ বছর বয়সী এই প্লেয়ারটি এই কোপা আমেরিকায় প্রথমবার ব্রাজিলের হয়ে খেলার সুযোগ পেয়েছিল এবং এখনই তাকে সাইন করিয়ে নিল ম্যানচেস্টার সিটি। তখন আপনি বলতে পারেন যে আর্জেন্টাইন সবগুলো প্লেয়ারও তো ইউরোপে খেলে। হ্যাঁ, আর্জেন্টাইন প্লেয়াররা ইউরোপে খেলে, তবে স্কলানি আর্জেন্টিনার টিমকে যেভাবে গুছিয়ে রেখেছেন, তারা যখন আর্জেন্টিনায় আসেন তারা আর্জেন্টিনার ফুটবল স্টাইল এবং আর্জেন্টিনার ফুটবলের যে ক্যালিবার আছে সেটিকেই পিক করে নেন। তার সবচেয়ে বড় প্রমাণ ২০২২ কাতার বিশ্বকাপে যখন সবগুলো দল হোটেলে উঠেছেন, আর্জেন্টিনা কিন্তু থেকেছেন একটি কমপ্লেক্সে, অর্থাৎ কাতারের একটি ভার্সিটিতে থেকেছেন আর্জেন্টিনা। এবং এমনও নিউজ আছে যে তারা তাদের সাথে প্রায় ৪০০ কেজির মতো মাংস ক্যারি করে নিয়ে গেছেন দেশ থেকে, অর্থাৎ তারা নিজে সেখানে রান্না করে খেয়েছেন। একেবারে দলগত বন্ডিং বাড়ানোর জন্য যা কিছু করা প্রয়োজন সব কিছু করেছেন আর্জেন্টাইন কোচ স্কলানি। আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপ স্কোয়াডের প্লেয়ার পাপু গোমেস তার একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে সকাল ১০টায় লিওনেল স্কলানি যদি বলে এখন রাত তোমরা সবাই ঘুমাতে যাও, তাহলে কোনো প্রশ্ন করা ছাড়াই আর্জেন্টাইন স্কোয়াডের সবগুলো প্লেয়ারই বলবেন ওকে গুড নাইট। এর থেকে বোঝা যায় যে লিওনেল স্কলানিকে কিভাবে ফলো করছেন আর্জেন্টাইন প্লেয়াররা। আর্জেন্টিনার কোচ হওয়ার পর স্কলানি ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত ২টি বছর সময় নিয়েছেন শুধুমাত্র টিম বিল্ড করার জন্য। আপনি যদি সেই সময় আর্জেন্টিনার পারফরমেন্স দেখেন, তখন কিন্তু আর্জেন্টিনা দলের পারফরমেন্স খুব বেশি নিম্নমুখী ছিল। কোপা আমেরিকার সেমিফাইনালে তারা ব্রাজিল থেকে হেরেছিল, তারপর চিলির কাছ থেকেও আর্জেন্টিনা হেরে গিয়েছিল, কিন্তু তখনও স্কলানির উপর আস্থা হারায়নি বোর্ড, কারণ স্কলানি তখন ব্যস্ত ছিলেন প্লেয়ার কালেক্ট করার মধ্যে। আর্জেন্টিনার যে নামগুলো বর্তমানে ফেমাস, এমিলিয়ানো মার্টিনেস, চুতি রোমেরো, লিসান্দ্রো মার্টিনেস, ডিপল,
কিংবা হুলিয়ান আলভারেজ এরা কেউই কিন্তু তখন বড় ক্লাবে খেলতেন না, বরং 2022 বিশ্বকাপ জেতার পর 2021 কোপা আমেরিকা জেতার পর তাদের দিকে চোখ পড়েছে ইউরোপের বড় ক্লাবগুলোর। তারা তখন বেশিরভাগ প্লেয়ারই আর্জেন্টাইন লিগে খেলতেন এবং কিছু প্লেয়ার ইটালিয়ান লিগে খেলতেন। আপনি যদি আর্জেন্টিনার অতীত দেখেন, আর্জেন্টিনার টিম যতবারই ভালো করেছে আর্জেন্টিনার সেরা প্লেয়ারগুলো কিন্তু ইটালিয়ান লিগে ছিলেন, যেখানে স্বয়ং ডিয়েগো ম্যারাডোনাও ইটালিয়ান লিগে খেলেছেন। স্কলানি আর্জেন্টিনা দলে মেসির জন্য একটি পরিবেশ ক্রিয়েট করেছে। সবসময় 2014 থেকে একটি প্রশ্ন বারবার উঠে আসতো যে বার্সেলোনায় মেসি যেভাবে ক্লিক করেন, বার্সেলোনায় মেসি যে সেরা খেলাটি খেলেন সেটি সে কেন আর্জেন্টিনা দলে এসে খেলতে পারেন না। স্কলানি যেটি করেছেন, মেসি ঠিক বার্সেলোনায় যে রোলে খেলতেন, যে রোলে তিনি ক্লিক করতেন, সে রোলেই তাকে আর্জেন্টিনায় খেলতে দিয়েছেন এবং সে রোলের সাথে সুটেবল প্লেয়ারগুলো তিনি কালেক্ট করে এনেছেন। যেখানে দেখবেন লাউটারো মার্টিনেস, হুলিয়ান আলভারেজের মতো স্ট্রাইকার এসেছে, ডিপলের মতো মিডফিল্ডার এসেছে, ম্যাক অ্যালিস্টারের মতো মিডফিল্ডার এসেছে, এনজো ফার্নান্দেজের মতো মিডফিল্ডার এসেছে। এদের সবাইকে কিন্তু এক একজন করে স্কলানি বেছে বেছে দলে নিয়েছেন এবং তার দল তার মতো তিনি সাজিয়ে নিয়েছেন। অন্যদিকে আর্জেন্টাইন প্লেয়াররা মেসিকে যেভাবে আইডলাইজ করে, মেসির জন্য এমিলিয়ানো মার্টিনেস 2022 বিশ্বকাপের আগে একটি সাক্ষাৎকারে বলেছিল যে আমি মেসির জন্য বিশ্বকাপ জিততে চাই এবং বিশ্বকাপ জেতার জন্য মাঠে আমি আমার জীবন দিতেও রাজি। এবং আপনারা কিন্তু এমিলিয়ানো মার্টিনেজের মাঠের পারফরমেন্সে সেটি দেখেছেন, তিনি দুটি টাই ব্রেকার আর্জেন্টিনাকে জিতিয়েছেন বিশ্বকাপে। এই কোপা আমেরিকাতেও তিনি আর্জেন্টিনাকে টাই ব্রেকার জিতিয়েছেন এবং ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে যদি আর্জেন্টাইন গোলকিপার মার্টিনেস এবং আর্জেন্টিনার দুজন ডিফেন্ডার না থাকতেন তাহলে কমপক্ষে 5টি গোল সেখানে হজম করতে হতো আর্জেন্টিনাকে। কিন্তু ব্রাজিল দলে নেইমারকে সেভাবে কখনোই আইডলাইজ করা হয়নি। নেইমারের জন্য কোনো প্লেয়ার খেলেন না, প্রত্যেকে ইন্ডিভিজুয়াল রেকর্ডের জন্য খেলেন। তারা তাদের ক্লাবের যে ফেম আছে সেটি দিয়ে জাতীয় দলে সুযোগ পান। আপনি যদি দেখেন তিয়াগো সিলভা যে ক্যালিবারের ডিফেন্ডার ছিল, তারপর বর্তমানে মার্কুইনহোস ব্রাজিলের অনেক বড় নাম, তিনি তার ক্লাবে যতটা সফল, ব্রাজিল জাতীয় দলে কিন্তু তিনি ততটা সফল হতে পারেননি। ভিনিসিয়াস জুনিয়র কোপা আমেরিকায় 2টি গোল করেছেন, কিন্তু যখন ভিনিসিয়াস জুনিয়র ক্লিক করতে পারেননি তখন কিন্তু ব্রাজিলের অন্য প্লেয়াররাও আর কেউ ক্লিক করেনি। প্রত্যেকে ইন্ডিভিজুয়াল সাকসেস এবং ইন্ডিভিজুয়াল গ্লোরির জন্যই ব্যস্ত থাকে, দলের জন্য দলগত পারফরমেন্স কেউ করে না। বিপরীতে আপনি যদি আর্জেন্টাইন স্কোয়াডে দেখেন, ইকুয়েডরের বিপক্ষে যখন মেসি পেনাল্টি মিস করেছে তখন কিন্তু এমিলিয়ানো মার্টিনেস 2টি পেনাল্টি সেভ দিয়ে আর্জেন্টিনাকে জিতিয়ে নিয়েছেন। অর্থাৎ আর্জেন্টাইন স্কোয়াডে যে 11 জন প্লেয়ার আছে, নির্দিষ্ট দিনে সেখান থেকে যদি 2 জন প্লেয়ার খারাপ খেলে, বাকি 9 জন এত বেশি ভালো খেলেন যে ওই 2 জনের খারাপ পারফরমেন্সের কারণে আর্জেন্টিনার পারফরমেন্সে আর তেমন কোনো ইফেক্ট আসে না। তাই আর্জেন্টিনার দলগত বন্ডিং হচ্ছে আর্জেন্টিনার সাফল্যের সবচেয়ে বড় মন্ত্র। সে ছাড়া স্কলানি কোচ হওয়ার পর তিনি ওয়াল্টার স্যামুয়েল, রবার্তো আয়ালা এই দুজনকে যুক্ত করেছেন তার কোচিং প্যানেলে, যে দুজনেই তাদের সময়ে সেরা ডিফেন্ডার ছিলেন। শুধুমাত্র আর্জেন্টিনার নয়, বিশ্ব ফুটবলে সেরা ডিফেন্ডার তারা ছিলেন। সে সাথে তিনি ভিডিও অ্যানালিস্ট হিসেবে মাতিয়াস মান্নাকে রেখে দিয়েছেন। মাতিয়াস মান্নাকে নিয়ে একটি সেপারেট ভিডিও আমাদের চ্যানেলে আছে, আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন। এরপর তিনি তার কোচিং প্যানেলে যুক্ত করেছেন পাবলো আইমারকে, যে এর আগে সাম্পাওলের আন্ডারে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিল স্কলানির সাথে, এবং সেই সাথে যুব দলের কোচ হিসেবে তিনি মাস্চেরানোকে নিয়োগ করে রেখেছেন। মাস্চেরানোর কাছ থেকেও তিনি প্লেয়ারদের সাপ্লাই এবং প্লেয়ারদের সম্পূর্ণ ইনফরমেশন নিয়ে আসছেন জাতীয় দলে। আপনি যদি স্কলানির প্ল্যানগুলো দেখেন, লিসান্দ্রো মার্টিনেস যখন কোপা আমেরিকার আগে ইনজুরিতে ছিল, বিশ্বকাপের পর 1.5 বছর ক্লাবে মাত্র 12টি ম্যাচ খেলতে পেরেছে লিসান্দ্রো মার্টিনেস। আর্জেন্টিনার হাতে অনেকগুলো বিকল্প প্লেয়ার ছিল, অনেকগুলো বিকল্প ডিফেন্ডার ছিল, কিন্তু স্কলানি তাদের কাউকে নেননি। তিনি অপেক্ষা করেছেন লিসান্দ্রোর জন্য, যতক্ষণ পর্যন্ত স্কোয়াড ঘোষণা ডিলে করা যায় তিনি করেছেন। এবং একসময় মিডিয়া ঠাট্টা করে বলেছিল যে আর্জেন্টিনা দল বিমানে ওঠার 5 মিনিট আগে যদি খবর আসে যে লিসান্দ্রো মার্টিনেস ফিট হয়ে গিয়েছেন, স্কলানি বিমান থামিয়ে লিসান্দ্রো মার্টিনেসকে বিমানে তুলে নেবেন। তখন দেখেন কোপা আমেরিকায় কিন্তু লিসান্দ্রো মার্টিনেস তার ক্যারিয়ারের সেরা ফুটবলটি খেলেছেন। তার ক্যারিয়ারে এত বেশি ভালো ফুটবল তিনি আর কোনোদিন হয়তো খেলতে পারবেন না। জান দিয়ে ডিফেন্ডিং করেছেন এই লিসান্দ্রো, নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এবং স্কলানির সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেছেন। অর্থাৎ আর্জেন্টাইন কোচ স্কলানি যুগ অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারছেন এবং তার স্কোয়াডকে তিনি প্রতি টুর্নামেন্টে সাজিয়ে নিচ্ছেন। এবং সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো স্কলানি তার প্রতিটি প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ চোখে দেখেন এবং ম্যাচ প্রতি তিনি গেম প্ল্যান সাজান, যার কারণে আর্জেন্টিনা এত বেশি সাফল্য পাচ্ছে। অন্যদিকে আপনি যদি ব্রাজিল ফুটবল ফেডারেশনে দেখেন, সেখানে কয়েকদিন আগে ফিফা দুর্নীতির অভিযোগ তুলেছিল, ব্রাজিলকে ফুটবল থেকে ব্যান করার কথা ছিল। নেইমার যেহেতু নেই, নেইমারের বিকল্প হিসেবে লুকাস পাকোয়তাকে ব্যবহার করতে চেয়েছেন ডোরিবাল জুনিয়র, কিন্তু লুকাস পাকোয়তা তার ক্লাব ওয়েস্ট হ্যামে যেভাবে খেলেছেন, জাতীয় দলে আসলে তিনি সেভাবে খেলতে পারেননি।
ব্রাজিলকে যদি পুনর্গঠন করতে হয়, ব্রাজিল যদি সাফল্য পেতে হয়, ব্রাজিল সবসময় তাদের ঘরোয়া লিগের উপর নির্ভর ছিল। তাদের ক্লাব সান্তোস থেকে প্লেয়ার উঠে আসলে তখনই ব্রাজিল সফল হয়েছে। অতীতেও ব্রাজিল এভাবে ট্রফিগুলো এনেছে। তাই ব্রাজিল নেইমার জুনিয়রও কিন্তু সান্তোস থেকে উঠে এসেছেন, ব্রাজিল দলে তিনি প্রতিষ্ঠিত হয়েছেন এবং ব্রাজিল দলে প্রতিষ্ঠিত হওয়ার পরেই তিনি গিয়ে বার্সেলোনাতে পাড়ি জমিয়েছেন। তবে বর্তমানে ব্রাজিলে সে সিস্টেমটি নেই। ব্রাজিল দলে যে কোচই আসুক না কেন, তারা ইউরোপের বড় বড় ক্লাবে যারা খেলেন শুধুমাত্র তাদেরকে জাতীয় দলে নিয়ে আসেন, যার কারণে আজকে ফুটবলে ব্রাজিল এত ব্যর্থ। ব্রাজিল যারা ফুটবলে সুন্দর ফুটবলের জন্য পরিচিত ছিল 90 দশকের শেষ দিকে এবং 2000 সালের শুরুতে 2002তে যখন ব্রাজিল তাদের শেষ বিশ্বকাপ ট্রফিটি জিতেছিল, তখন আসলে ব্রাজিল দলকে কোনো দল কোনোদিন হারাতে পারবে কিংবা ফুটবল বিশ্বে ব্রাজিলের এমন পতন হবে সেটি কল্পনা করা সবার জন্য আকাশ কুসুম কল্পনা ছিল। কিন্তু আজকের বাস্তবতা হলো আর্জেন্টিনা ফুটবল যত দূর এগিয়ে গিয়েছেন, ব্রাজিল ফুটবল ঠিক তত দূর পিছিয়ে পড়েছেন। মাহের আহমেদ মাহি, এমএস টিংবার্স।